এই পর্যায়ে কি ইসরায়েল চলে গেছে, অর্থাৎ আমেরিকা ছাড়া ইসরায়েলের পাশে এখন আর কেউই নাই, এই কথাটি কি বলা যায়? ইসরায়েলের শক্তিটা কোত্থেকে আসছে? আমেরিকা থেকে আসছে। আমেরিকা যদি আজকে সমস্ত সরবরাহ বন্ধ করে দেয়, ইসরায়েল কি যুদ্ধ করতে পারবে একা? ব্রিটেন এবং ফ্রান্সও দিয়ে দিল, তো বাকি থাকলো শুধুমাত্র আমেরিকা, অর্থাৎ হারাদনের একটি ছেলের গায়ে সবকিছু যাচ্ছে। আমেরিকা যে আপনার একচ্ছত্র আধিপত্য ছিল, যে আমেরিকার নীতি নির্ধারণ করবে, আর কেউ এটা করতে পারবে না। আমেরিকার যেখানে আপনার সমর্থন নাই, সেই নীতির কোনো মূল্য নাই। ওই জায়গাটা থেকে আপনার বিশ্ব সরে আসতে চাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের যে এই জায়গায় ব্যর্থতাটা, যেটা গাজা যুদ্ধ তিনি কোনো একটা সুরাহা করতে পারছেন না, এটি এককভাবে তার উপর চাপিয়ে দেওয়ার বিষয়টা, কিংবা তার গায়ের উপরে যে এটা উঠে আসছে পশ্চিমাদের ঘোষণা, এটা কি আরো বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে যে তুমি শুধুমাত্র চাচ্ছ না? আগে তো মনে হতো না অনেকেই চায় না, মনে হয়। আচ্ছা, আমি এটাকে একটু অন্যভাবে দেখছি। আমি দেখছি যে শুধুমাত্র নীতি নির্ধারণ না, আমেরিকার যে আপনার একচ্ছত্র আধিপত্য ছিল, যে আমেরিকার নীতি নির্ধারণ করবে, আর কেউ এটা করতে পারবে না। আমেরিকার যেখানে আপনার সমর্থন নাই, সেই নীতির কোনো মূল্য নাই। ওই জায়গাটা থেকে আপনার বিশ্ব সরে আসতে চাচ্ছে। তো সেইটা কিন্তু একটা সাংঘাতিক, একটা আমেরিকার জন্য, আমেরিকার আপনার মানে এম্পায়ারের পাওয়ারের জন্য একটা সাংঘাতিক রকমের বড় চ্যালেঞ্জ। এখন যেভাবেই হোক আপনার ট্রাম্পকে এখন কম্প্রোমাইজ করে হলেও এমন একটা নীতিতে যেটা হবে, যেটাতে মনে হয় যে তার মধ্যস্থতায় বা তার নীতির কারণে আপনার যে কোনো একটা মানে মধ্যস্থতা একটা হলো। কারণ একবার যদি এরকম হয় যে পৃথিবীর যে কোনো অংশের যে কোনো আপনার সংঘর্ষ আমেরিকার পদক্ষেপ ছাড়া, বা আমেরিকা যেই সমাধান চায় না সেই দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এটা শুধু সমাধানের ব্যাপারটা না, মানে এই যে প্রসেসটা শুধু মানে সাবস্ট্যান্টিভ ব্যাপার না, এই যে প্রসেসে আমেরিকা ইনভলভ থাকলো না বা কম ইনভলভ থাকলো, সেটাও একটা অনেক বড় পরাজয় হবে। কাজে এটা এই চাপগুলো দিচ্ছে, কিন্তু এটা এখন ট্রাম্পের উপায় না। মানে যেভাবেই হোক আপনার এই এই আধিপত্যটা আপনার মানে রাখার জন্য ওনাকে উনি সক্রিয় হচ্ছেন। মোহাম্মদ মালিক, আপনার কাছে জানতে চাই, সেটা হলো একদিকে ইসরায়েলের বন্ধু পরিচয় দিতে হতে এখন অনেকে চাচ্ছেন না। তারা সরাসরি গিয়ে বলছেন যে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়ে দেয়া। আমরা যদি জাতিসংঘের 5টি স্থায়ী নিরাপত্তা কাউন্সিলের দেশের কথা বলি, আগে 2টি দেশ দিয়েছিল, চায়না এবং রাশিয়া। এখন ইউকে অর্থাৎ ব্রিটেন এবং ফ্রান্সও দিয়ে দিল, তো বাকি থাকলো শুধুমাত্র আমেরিকা, অর্থাৎ হারাদনের একটি ছেলের গায়ে সবকিছু যাচ্ছে। এই জায়গাটাতে ইসরায়েল, যেটি আমরা দেখলাম যে ফ্রান্সের আকাশ সীমা এড়িয়ে নেতানিয়াহু তারপর নিউ ইয়র্কে এলেন, তিনি কোনো কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে যে তিনি গ্রেপ্তার এড়াতে এটি করেছেন। ইসরায়েলকে আসলে এতটা যেটি মনে হচ্ছে যে গ্রেপ্তার, একদম ফ্রান্স গ্রেপ্তার করে ফেলবে, এই পর্যায়ে কি ইসরায়েল চলে গেছে, অর্থাৎ আমেরিকা ছাড়া ইসরায়েলের পাশে এখন আর কেউই নাই, এই কথাটি কি বলা যায় নাকি আসলে আছে? তো অনেকেই তো আছে। না, দেখুন, অনেকে আছে, কিন্তু কিভাবে আছে সেটা চিন্তা করতে হবে। কিন্তু আপনার নতুন যে ডেভেলপমেন্টটি হলো, যে যদি দুই রাষ্ট্রের যে ফর্মুলাটা সে দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং প্রায় 150-র মতো দেশ ইতিপূর্বে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতিও দিয়েছে, কিন্তু যারা মেনলি যে শক্তিগুলো বিশ্ব শাসন করে তারা কিন্তু অনেকে স্বীকৃতি দেয়। তো এবারে জাতিসংঘ অধিবেশনকে সামনে রেখে যে ডেভেলপমেন্ট আমরা দেখলাম, যে আপনার ইংল্যান্ড, ফ্রান্স, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, লুক্সেমবার্গ, মাল্টা, অনেকেই। জি, এক্স্যাক্টলি। তো তারা যে এই এই ইসরায়েল স্টেটকে যে স্বীকৃতি দিল, এটার একটি সিম্বলিক অর্থ আছে। অর্থটি হলো যে এখন বলটি আমেরিকার কোর্টে ফেলে দেয়। যে মানে এতদিন তো আমেরিকা তো ভাবতো যে তার যে মিত্র, এরা তো হলো আমেরিকার দীর্ঘদিনের চিরসাথী, চিরদিনের মিত্র, এখনো বন্ধু, তাই না? তাই না? তাহলে এই এই তার সবচেয়ে কাছের বন্ধুরাই, পরীক্ষিত বন্ধুরাই কিন্তু স্বীকৃতি দিল, এবং স্পষ্ট করে ম্যাক্রো আরো স্পষ্ট করে বললেন যে আমরা চাইলে কিছুই হবে না, এটা কেবলমাত্র ট্রাম্পই পারেন, কারণ আমরা অস্ত্র যোগাই না, তিনি কারণটা বলেছেন। আমরা অস্ত্র যোগাই না, কথাটা কিন্তু অত্যন্ত সত্য। ইসরায়েলের শক্তিটা কোত্থেকে আসছে? আমেরিকা থেকে আসছে। আমেরিকা যদি আজকে সমস্ত সরবরাহ বন্ধ করে দেয়, ইসরায়েল কি যুদ্ধ করতে পারবে একা? পারবে না। তার মানে হলো যে আমেরিকাকে চাইতে হবে। তো ফ্রান্স সেই ম্যাক্রো সেই ইঙ্গিতটাই দিয়ে দিলেন যে এখন তুমি চাইলেই হবে। তার মানে আমাদের আর এই ব্যবসায় কোনো দ্বিমত নেই।
তো যার ফলে হয়েছে কি হবে সেটা অন্য কথা। তো ট্রাম্পের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু সৃষ্টি হলো আর কি, যে তার সবচেয়ে কাছের বন্ধুরাই প্যালেস্টাইনকে স্বীকার করে নিল, এবং তারা শুধু স্বীকার করে নেয়নি, ম্যাক্রো আরো এক ধাপ এগিয়ে যে বললো এখন ট্রাম্প চাইলে এটি সমস্যার সমাধান হবে। তার মানে দায়িত্বটা এখন ট্রাম্পের উপর এসে পড়লো। সেই জন্যই ট্রাম্পও কিন্তু দেখেন একটি কাজ করেছে, এটা আমি মনে করি যে উনি কি করবেন আমি জানি না, সেটা তো সময় বলে দিবে। উনি যে এই জাতিসংঘের অধিবেশন চলাকালীন সময় সাইডলাইনে যে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যে তিনি বসলেন মিটিং করে, এটারও কিন্তু একটা অর্থ আছে, এবং সেখানে কিন্তু কোন সময় এটি করলেন, যখন ফ্রান্স, কানাডা, ইংল্যান্ড সহ অন্যান্য দেশগুলো স্বীকৃতি দিল, আবার একই সঙ্গে আরব রাষ্ট্রগুলো চাপ সৃষ্টি করছে এখন আমেরিকার উপরে। এদিক দিয়ে আবার ইসরায়েল কি করছে, প্যালেস্টাইনিদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে এই গাজাতে তো ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে, এখন ওয়েস্ট ব্যাংকে ধরেছে। কি করেছে, তাদের E1 প্রজেক্টের মাধ্যমে একটি বর্ডার মানে একটি ল্যান্ড ক্রস করতে যাচ্ছে, যেটা মানে ওয়েস্ট ব্যাংকে জেরুজালেম থেকে ইস্ট জেরুজালেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। তার মানে প্যালেস্টাইন রাষ্ট্রের যে গঠন হবে, গঠনের জন্য যে রাষ্ট্র গঠনের জন্য যে একটা ভূখণ্ড লাগে, সেই ভূখণ্ডের অস্তিত্বই যেন না থাকে। তো এমন একটি সময় কিন্তু ট্রাম্প আরব দেশগুলোর সাথে বসলেন। তো এই বসের পর তিনি যে কথাটি বলেছেন, সেই মিটিং এ তিনি একটা কথা বলেছেন যে দেয়ার হ্যাজ বিন এনাফ, ইটস টাইম টু স্টপ নাও। এখন এটি দুটি অর্থ হতে পারে, একটা অর্থ হতে পারে যে তিনি মিন করেছেন, আবার আরেকটা অর্থ ধরে উনি তো সবসময় বলেই থাকেন 24 ঘন্টা সব বন্ধ করে দিল, সেরকম একটা কথার কথা রেটরিক করতে পারে, মানে আরব বিশ্বের নেতাদেরকে একটু হাইকোর্ট দেখালেন যে আমি টাইম টু স্টপ না। আবার এটা এই বর্তমান যে পরিবর্তিত অবস্থায় তার চাওয়া এমনটিও হতে পারে। এখন এটি কি তিনি মেন করলেন, নাকি তার অন্য আরো 10টি কথার মতো কথার কথা, এটি সামনের ভবিষ্যতে বোঝা যাবে। তবে জাতিসংঘে যে কিছু হলো না, আপনি যেমনটি মূল প্রশ্নে যে প্রশ্নটি করেছেন, মেহনাজ বলেছেন, তো এ প্রসঙ্গে আমি একটি কথা বলি। দেখুন, জাতিসংঘের যে এই কার্যপ্রণালী বিধি বা কার্য পদ্ধতি, এটাই তো ডিফেক্টিভ। জাতিসংঘ সৃষ্টি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পৃথিবীতে, কেন? যাতে আরেকটি বিশ্বযুদ্ধ পৃথিবীতে না হয়। তাই এমন একটি সংস্থা থাকুক যারা মানে মানে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্ত সমস্যা বা সৃষ্টি হবে, সেগুলোকে তাদের মধ্যস্থতা, তাদের নেতৃত্বে সেগুলো মিটিগেট করা যায়, যাতে পৃথিবী আর ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে না যায়। তাই তো, কিন্তু তা যদি হয়, জাতিসংঘ তাহলে কি একটা কালেকটিভ বডি, এবং সিদ্ধান্ত কালেকটিভলি হতে হবে, তাই না? একটা কালেকটিভ সিদ্ধান্ত যদি না আসে, কিন্তু সেটি তো জাতিসংঘে রাখা হয়নি। গণতান্ত্রিক প্রসেসটা কিন্তু না, গণতান্ত্রিক প্রসেস হলো মেজরিটি ভয়েস যেটি, সেটাই অ্যাকসেপ্ট। কিন্তু এখানে দেখেন সাধারণ পরিষদে সেটি আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো সিদ্ধান্ত সাধারণ পরিষদ নিতে পারে। কিন্তু দেখেন সবচেয়ে হাস্যকর বিষয় হলো নিরাপত্তা পরিষদ করে সেখানে যে আছে 5টি রাষ্ট্র, তারা ভেটো করে। তার মানে কি, গণতান্ত্রিক প্রসেস এখানে এসে একদম মানে ওই নিরাপত্তা পরিষদেরও গণতান্ত্রিক কাঠামো আছে, ওই যে 15টি দেশের মধ্যে 9টি এক হতে হবে, কিন্তু স্থায়ী কাঠামোতে গেলেই মানে যে কোনো কিছু কেউ একজন বেঁকে বসতে আটকে যাবে, একজন যদি ভেটো দেয় তাহলে সে সিদ্ধান্ত। এবং এটি তো খুব স্বাভাবিক, আমেরিকা যেখানে রাজি হবে রাশিয়া সেখানে না বলবে, রাশিয়া যেখানে হা বলবে সেখানে আমেরিকা না বলবে, আমেরিকা হা বললে চায়না না বলবে। মানে যার ফলে হয়েছে কি, স্পেশালি এই জাতিসংঘটা এখন আমেরিকার হাতের পুতুলে পরিণত হয়েছে। আমেরিকা যা চায় সেটাই জাতিসংঘ করে, বাকিটা করার ক্ষমতা নেই, চাইলেও করতে পারবেন না, ওই যে ভেটো আছে তার কাছে। দেখেন নিরাপত্তা পরিষদের সবাই স্বীকৃতি দিলেন, কিন্তু আমেরিকা দিল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।